সুভাষিনী নামটা রাখার সময় কেউ ভাবতে পারেনি যে মেয়েটি কোনোদিন কথা বলতে পারবে না। তার দুই বড় বোন সুকেশিনী আর সুহাসিনী। নামের মিল রাখতেই বাবা ছোট মেয়ের নাম রেখেছিলেন সুভাষিনী। পরে সবাই সংক্ষেপে তাকে ডাকতে শুরু করে শুভা বলে। বড় দুই মেয়ের বিয়ে অনেক খোঁজখবর আর আয়োজন করে দেওয়া হয়ে গেছে। এখন ঘরে পড়ে আছে কেবল শুভা। মুখে কথা নেই, ভবিষ্যৎ অনিশ্চিত, আর বাবা মায়ের মনে জমে থাকা নীরব দুশ্চিন্তা। শুভা কথা বলতে পারে না, এই সত্যটা ছোটবেলা থেকেই সে গভীরভাবে বুঝে গিয়েছে। চারপাশের মানুষজন তার সামনেই তার ভবিষ্যৎ নিয়ে কথা বলতো, দুঃখ করত, যেন সে কিছুই বোঝে না। ধীরে ধীরে শুভার মনে গেঁথে যায় সে যেন এই সংসারে একটা অভিশাপ। এই উপলব্ধি থেকেই সে নিজেকে সবার চোখের আড়ালে রাখতে শুরু করে। তার একটাই ইচ্ছে, সবাই যেন তাকে ভুলে যায়। কিন্তু চাইলেও ভুলিয়ে রাখা যায় না। বাবা মায়ের চিন্তা জগতে সে সারাক্ষণ থাকত। বিশেষ করে মা তাকে নিজের কলঙ্ক বলেই মনে করতেন। মেয়ের কোনো অসম্পূর্ণতা যেন মায়ের নিজেরই অপূর্ণতা। তাই শুভার উপর তার মায়ের বিরক্তি ছিল গভীর। শুভার বাবা বাণীকণ্ঠ অবশ্য শুভাকে অন্য দুই মেয়ের থেকে একটু বেশিই ভালোবাসতেন, যদিও সেই ভালোবাসা ছিল নীরব আর চাপা। শুভার মুখে ভাষা না থাকলেও তার চোখে ছিল অসীম ভাষা। বড় বড় কালো দুটি চোখে মুহূর্তে মুহূর্তে বদলে যেত অনুভূতি, আনন্দে, ভয়ে, কষ্টে আর বিস্ময়ে। কথা বলে মানুষ যে ভাব প্রকাশ করে তাতে ভুল হতে পারে, কিন্তু চোখের ভাষা ভুল করে না। শুভার চোখে ছিল এক ধরনের গভীরতা, যেন প্রকৃতির মতো বিশাল আর নিঃসঙ্গ। এই নীরব মহত্বের জন্য গ্রামের ছেলেমেয়েরা তাকে ভয় পেত, তার সঙ্গে খেলত না। সে ছিল একা, নিঃশব্দ দুপুরের মতো, বন্ধুহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের ছোট্ট একটি নদী। গ্রামের বুক চিরে বয়ে গেছে সে। খুব বড় নয়, কিন্তু সব ঘরের সঙ্গেই তার একরকম সম্পর্ক। নদীর তীরেই বাণীকণ্ঠের ঘর, উঠোন, গোয়ালঘর, ঢেকিশালা, গাছপালা, সব মিলিয়ে সচ্ছল সংসার। কাজকর্মের ফাঁকে ফাঁকে শুভা নদীর ধারে এসে বসত, যেন প্রকৃতিই তার হয়ে কথা বলত। নদীর শব্দ, মাছির গান, পাখির ডাক, পাতার মর্মর শব্দ, সব মিলে তার নিস্তব্ধ হৃদয়ে ঢেউ তুলত। দুপুরে যখন সব থেমে যেত, মানুষ ঘুমাতো, নৌকো চলত না, পাখি ডাকত না, তখন বোবা প্রকৃতি আর শুভা মুখোমুখি বসে থাকত। কেউ কিছু বলতো না, তবু যেন সব বলা হয়ে যেত। মানুষের চেয়ে পশুরাই ছিল তার আসল বন্ধু। গোয়ালের গাভী সর্বশী আর পানুলি তার পায়ের শব্দ চিনত, তার নীরবতা বুঝত। শুভা আদর করছে না বকা দিচ্ছে তা তারা চোখে চোখে বুঝতে পারত। কোনোদিন ভরে কঠিন কথা শুনলে শুভা ছুটে যেত তাদের কাছে। গাভীগুলো তার গা ঘেঁষে দাঁড়িয়ে নিঃশব্দে সান্ত্বনা দিত। বিড়াল ছানাটি প্রায়ই তার কোল দখল করে ঘুমাত, আর শুভা তার পিঠে হাত বুলিয়ে দিত। মানুষের মধ্যে শুভার একমাত্র সঙ্গী ছিল গোসাইদের ছোট ছেলে প্রতাপ। সে ছিল অকর্মণ্য, কিন্তু নদীর ধারে বসে মাছ ধরতে ভালোবাসত। বিকেলে শুভার সঙ্গে প্রতাপের প্রায়ই দেখা হতো। মাছ ধরার সময় চুপচাপ সঙ্গী প্রতাপের খুব পছন্দ। সবাই তাকে শুভা বললেও প্রতাপ আদর করে ডাকত শু। শুভা পাশে বসে থাকত, প্রতাপ কথা বলতো, শুভা তার জন্য পান সেজে আনত। শুভার মনে হতো কিছু একটা করে প্রতাপকে জানাতে যে সে একেবারে ফেলনা নয়। শুভা মনে মনে ভাবত, যদি সে জলপরী হতো কিংবা কোনো অলৌকিক শক্তি থাকত। তুমি কি শুনতে পাও না আমায়? তুমি কি বুঝো না আমায়? আমার ভালোবাসা শুধু তোমায় ঘিরে, শুধু তোমায় ঘিরে, শুধু তোমায় ঘিরে, শুধু তোমায় ঘিরে। সময় গড়িয়ে শুভার বয়স বাড়তে থাকে। তার ভেতরে অজানা এক জাগরণ শুরু হয়। পূর্ণিমার রাতে সে বাইরে তাকিয়ে দেখে নিঃশব্দ প্রকৃতিও যেন তার মতোই একা, ব্যাকুল, অথচ কিছু বলতে অক্ষম। এদিকে বাবা মায়ের দুশ্চিন্তা বাড়ে, লোকনিন্দেও শুরু হয়। শেষমেশ সিদ্ধান্ত হয় কলকাতায় গিয়ে বিয়ে দেওয়া হবে। এই সিদ্ধান্ত শুভার মনে এক অজানা আতঙ্ক তৈরি করে।
একদিন প্রতাপ হাসতে হাসতে বলে, তোর নাকি বিয়ে ঠিক হয়েছে? সেই হাসি শুভার বুক বিদ্ধ করে। সে আর নদের ধারে বসে না। তুমি কি শুনতে পাও না আমায়? তুমি কি বুঝো না আমায়? বিদায়ের আগে সে গোয়াল ঘরে গিয়ে তার পশু বন্ধুদের অশ্রু ভেজা বিদায় জানায়। নদীর ধারে শুয়ে পড়ে মনে মনে বলে, আমাকে যেতে দিও না। কলকাতায় এসে তাকে সাজানো হয়, এমনভাবে সাজানো হয় যেন তার স্বাভাবিক সত্তাটাই ঢেকে যায়। বর এসে শুধু বলে, মন্দ নয়, কান্নাই হয়ে ওঠে তার হৃদয়ের প্রমাণ। শুভলগ্নে বিয়ে হয়। বাবা মা ফিরে যান গ্রামে। স্বামী কাজের জন্য পশ্চিমে থাকে, শুভাকেও নিয়ে গেল সাথে। সপ্তাহখানেকের মধ্যেই সবাই বুঝে যায় নববধূ বোবা। সে কাউকে ঠকায়নি, তার চোখ সব কথা বলেছিল, কিন্তু কেউ তাকে বুঝতে চায়নি। শেষ পর্যন্ত তার স্বামী কথা বলতে পারে এমন আরেকটা মেয়েকে বিয়ে করে আনে।